শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এসেছেন সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবে। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা দেখছি একটি সংবাদ, মামলা চাঞ্চল্যকর, বিচার মন্থর, বিচার অপেক্ষা। 36 বছরে সারা জাগানো 28 মামলার একটিও চূড়ান্ত বিচার হয়নি। চট্টগ্রামের লালদিঘি ময়দান গণহত্যা মামলাকে পেরোতে হবে আরও 2 ধাপ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি এখনও চলছে হাইকোর্টে। চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী। পাশে আমরা একটা ছবি দেখছি, বন্দরের শেডে পড়ে আছে 2020 সালে আনা রাসায়নিক পদার্থ। এর নিচে দেখা যাচ্ছে ভোট ফেলে ব্যস্ততা প্রত্যাহারে আওয়ামী লীগ বিএনপি চাপে। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া মন্ত্রী এমপিদের স্বজনদের সরানোর নির্দেশ, সরে না আসায় বহিষ্কার করা হচ্ছে বিএনপি নেতাদের। তাপপ্রবাহ ভাঙল 76 বছরের রেকর্ড। দর্শক, আমরা দেখছি যে বৃষ্টির আশায় এই যে সারা দেশের মানুষ গত কয়েক সপ্তাহ বলা চলে, অর্থাৎ এপ্রিল মাসের একেবারে শুরু থেকে প্রথম দিন থেকে যে তাপপ্রবাহ ছিল, সেই তাপপ্রবাহ কিন্তু গতকাল পর্যন্ত অব্যাহত রয়েছে এবং বিগত 76 বছরে এই পরিমাণ তাপমাত্রা আসলে লাগাতারভাবে কখনো থাকতে দেখা যায়নি এবং সেটি কিন্তু ইতিমধ্যে রেকর্ড হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও কিন্তু আমরা দেখেছি যে এই বছর যেটি হয়েছে। এবং এই যে তাপপ্রবাহ সেটি আরও এই চলতি মাস যেটি রয়েছে সেটি পুরো মাস জুড়েই থাকবে এবং সামনের দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে, তবে সেটি আসলে কতদিন পর্যন্ত থাকবে সেটি একটি দেখবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম বন্দরে পরিত্যক্ত রাসায়নিকে অগ্নিঝুঁকি, নিলাম অযোগ্য রাসায়নিক পণ্যগুলো ধ্বংস করতে কাস্টমসকে বন্দরের চিঠি। সেনাবাহিনীর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে চট্টগ্রাম কাস্টমস। অগ্রণী ব্যাংকের শাখায় 10 কোটি টাকার গড়মিল। এরপর চুয়েট খুলবে 12ই মে, হল থেকে সিদ্ধান্ত স্থগিত। এরপর আমরা দেখি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ইমরি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের আটক করে দেশটির পুলিশ। যুক্তরাষ্ট্রে তুমুল ছাত্র বিক্ষোভ, মারমুখী পুলিশ। হেড স্ট্রোকের চিকিৎসা জানা নেই কারো, গাইডলাইন তৈরি হয়েছে, তা দ্রুত সারা দেশের চিকিৎসকদের কাছে পাঠিয়ে দিতে হবে। ডক্টর ABM আবদুল্লাহ প্রশ্নে ব্রিফিং ডিউ শ্রমিককে পিটুনি শুরু করেন ইউপি চেয়ারম্যান। দর্শক, আমরা দেখছিলাম যে এবারের যেই গরম, সেই গরমে কিন্তু গতকালকেও একজনের মৃত্যুর ঘটনা আমরা দেখছি। এ পর্যন্ত কিন্তু প্রায় সারা দেশে 30 জনের কাছাকাছি মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে। এবার এই হিটস্ট্রোকে, সেই হিটস্ট্রোক আসলে যেহেতু বাংলাদেশে এবারই প্রথম এই এত লম্বা সময় ধরে তাপপ্রবাহ বয়ে গেছে এবং একই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এবারই হিটস্ট্রোকে যে মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু কিন্তু আমরা এবার দেখেছি হিটস্ট্রোকে। সেই কারণে আসলে এই যে নতুন একটি রোগ, সেই রোগের সাথে কিন্তু ডাক্তার এবং চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু খুব বেশি পরিচিত না। সেই কারণেই আসলে এটির চিকিৎসা কী হবে সেটি নিয়ে নানান ধরনের একজন এক এক রকম চিকিৎসা দিয়ে আছেন। ফলে একটি গাইডলাইন তৈরি করা হয়েছে। আমরা দেখলাম গতকালকে যে বাংলাদেশের এমিরেটাস প্রফেসর ডক্টর ABM আবদুল্লাহ তিনি কিন্তু বলেছেন যে আসলে গাইডলাইন তৈরি করা হয়েছে এবং সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু সারা দেশে যাতে সবাই একইভাবে চিকিৎসা দিতে পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমরা যেটি দেখেছি যে আসলে যখনই এই ধরনের ঘটনা ঘটবে, অর্থাৎ গরমে চলার সময়, লম্বা সময় যখন গরমে কেউ কাজ করে থাকেন এবং লম্বা সময় অবস্থান করে থাকেন, তারা যদি এই অবস্থায় পড়েন তাহলে দ্রুত তাকে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে এবং যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে কিন্তু দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু সংবাদ আমরা বেশ কয়েকটি গণমাধ্যমেও দেখেছিলাম। দর্শক, আমরা এর মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে, ওয়াশিংটন, বার্লিন, দুবাই নিয়ে উৎকণ্ঠা, কমছে রপ্তানি বাণিজ্য, ইপিবিতে বৈঠক, ব্যাখ্যা চাওয়া হবে মিশনগুলোর কাছে, কোথায় চ্যালেঞ্জ জানাতে বলা হয়েছে বিজিএমইএ বিকেএমইএকে। ফিলিস্তিন রাষ্ট্র হলে অস্ত্র ত্যাগে রাজি হামাস, নির্দেশনা অমান্যকারী এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কি হবে 30 এপ্রিল, দৃষ্টি সবার গণভবনে। বিএনপি থেকে 73 জন বহিষ্কার, উপজেলা ভোটে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান। আসছে পড়াশোনার শিক্ষা চ্যানেল, 6 সদস্যের কমিটি। থাইল্যান্ড বাংলাদেশ 5 চুক্তি সই, চিকিৎসার সুবিধায় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী। ঘুষের দায়ে বরখাস্ত, জেলে থাকা 2 প্রকৌশলী। পাবনা অগ্রণী ব্যাংক থেকে উদাও 10 কোটি টাকা, গ্রেফতার 3। এরপর নিচের দিকে আমরা দেখছি শ্রীপুরে ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার, সিটি কর্পোরেশনে ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু। 3 বছরে 13 জনের প্রাণহানি। 76 বছর রেকর্ড ভাঙল তাপপ্রবাহ, চলতি বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গার 42.6
7। দর্শক, এই পত্রিকাগুলোর মধ্যে আমরা আগে যেটি পত্রিকা দেখলাম সেই পত্রিকার মধ্যে একটি বিষয়, সেটি হচ্ছে যে বহিষ্কার এবং প্রত্যাহারের যে ঘটনা আমরা দেখছিলাম যে উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু দর্শক চলছে, সেই উপজেলা পরিষদ নির্বাচনের যেই তোড়জোড় এবং প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণার জায়গা কিন্তু আমরা খুব বেশি দেখছি না। তবে দলীয়ভাবে আওয়ামী লীগ যারা ক্ষমতাসীন দল রয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু পোস্টার, ফেস্টুন, ব্যানার কিন্তু দেখা যাচ্ছে। তবে দু দলই আসলে প্রচার প্রচারণার জায়গা থেকে, যদিও বিএনপি আসলে সরাসরি নির্বাচনে অংশগ্রহণই করছে না, কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা এর আগেও দেখছিলাম যে যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেসব সংসদ নির্বাচনে বিএনপির কয়েকজন নেতাকর্মী অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের এই সিদ্ধান্ত কিন্তু অটল ছিল। সব পেশাজীবী সংগঠন থেকে শুরু করে যত ধরনের নির্বাচন এই সরকারের মধ্যে হচ্ছে, সেই কোনো ধরনের নির্বাচনে বিএনপি আসবে না এবং যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে প্রত্যাহার করা হবে। সেই নীতি কিন্তু তারা বাস্তবায়ন করেছিল। ইতিমধ্যে আমরা দেখেছি যে যারা বিএনপির সাথে রাজনীতির সাথে জড়িত থাকার পরেও এই যে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবার সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে কিন্তু স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে বলা হয়েছে যারা এই মন্ত্রী এমপি যারা স্বজন রয়েছে, তারা যাতে কোনোভাবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করে। কিন্তু আমরা দেখেছি এই নির্দেশনা উপেক্ষা করেও অনেক স্বজনরাই কিন্তু মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু আওয়ামী লীগে কিন্তু ওই ধরনেরভাবে প্রত্যাহার করতে দেখা যায় না। অর্থাৎ এই যে এখন প্রত্যাহারের রাজনীতি চলছে, সেই প্রত্যাহারের রাজনীতি এবং নির্বাচনের অংশগ্রহণে যে কৌশল দলের বাহিরে গিয়ে যে আসলে নেতাকর্মীরা সিদ্ধান্ত নিচ্ছে, সেটি আসলে একটি বড় বিষয় হয়েছে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে একজন অতিথি যুক্ত হচ্ছে। আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে যুক্ত আছেন প্রকৌশলী আজিজ মিসি সেলিম, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। প্রকৌশলী আজিজ মিসি সেলিম, শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে? হ্যাঁ ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি স্পষ্টভাবেই শুনতে পাচ্ছি আপনাকে। আমরা যেটি বলছিলাম যে আসলে আমরা কয়েকটি পত্রিকা দেখলাম, সেই পত্রিকাগুলোর মধ্যে আজকে উল্লেখযোগ্য যে সংবাদ ছিল, সেখানে আমরা দেখেছি যে আসলে উপজেলা পরিষদ যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে আসলে যারা দলীয় সিদ্ধান্ত না মানছে তাদেরকে প্রত্যাহারের ব্যাপারে একটি সিদ্ধান্ত কিন্তু দু দল থেকে, অর্থাৎ প্রধান দুটি রাজনৈতিক দল, সেই দল থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে দলীয় সিদ্ধান্ত না মানা, আমরা দেখছিলাম এর আগেও অনেক নেতাকর্মী কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক যে নেতা রয়েছে, তারা কিন্তু দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন এবং বিএনপির অনেক নেতাকর্মীরাও কিন্তু লিপ্ত হচ্ছেন। এই যে দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়টি হচ্ছে, আমরা দেখছি যে দলীয় শৃঙ্খলা মানা হচ্ছে না অনেক জায়গায়। আসলে সেটি বাংলাদেশের রাজনীতির জন্য কতটুকু সুখবার্তা বয়ে আনে বলে মনে হয় আপনার? বাংলাদেশের রাজনীতির জন্য বিষয়টা খুব একটা সুখকর না। তবে দেখেন, বিএনপির প্রার্থীদের, বিএনপি থেকে যারা আপনার মানে নির্বাচন করতে চাচ্ছেন বা আগ্রহী, এরা কিন্তু দীর্ঘদিন আপনার নির্বাচন থেকে বঞ্চিত থাকার এটা একটা জাস্ট মানে প্রতিক্রিয়া বলতে পারে। তো আসলে বিএনপির এরকম ধারাবাহিক নির্বাচন বয়কটের সিদ্ধান্তটা কতটুকু গণতন্ত্রের জন্য ভালো বা গণতন্ত্রের জন্য সহায়ক, বা এটা গণতন্ত্রের জন্য আপনার কি বলে এটা ক্যাটালাইজড হিসেবে কাজ করবে, এটা সত্যিকার কথা, এটা অনেকেরই দ্বিমত আছে, আমারও দ্বিমত আছে। কারণ মানে গণতন্ত্রের মূল জিনিসটাই হচ্ছে আপনার মূল খাদ্যটাই হচ্ছে যেটা নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণ না করাটা, ধারাবাহিকভাবে না করাটা, এটা অংশগ্রহণ না করা তাদের এই সম্প্রতি দু একদিন আগেই তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে এটি আসলে বিএনপির জয় হয়েছে এই নির্বাচনে অংশগ্রহণ না করা। সেটি এখন মানে ফখরুল সাহেবরা কিন্তু মানে অলওয়েজ আপনার নির্বাচনে অংশগ্রহণ না করাটাকে তাদের জয় হিসাবে বর্ণনা করে থাকেন। কিন্তু আপনি দেখেন যে গণতন্ত্রের প্রেক্ষাপটে আপনি আজকে এই যে আপনার ইন্ডিয়াতে আপনার নির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু বিরোধী দলের নানা ধরনের সরকারি মানে দলের প্রতি বা সরকারের প্রতি নানা ধরনের আপনার অভিযোগ আছে। সেখানে কিন্তু তারা কিন্তু নির্বাচন বয়কট করে নাই। আজকে পাকিস্তানে কিন্তু এই টাইমে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, আর সেখানে কিন্তু দলীয় মানে ইমরান খানের দল বাই নেমে অংশগ্রহণ করতে না পারলেও তার প্রত্যেকটা স্থানীয় প্রতিনিধিরা কিন্তু ওই নির্বাচনে ইমরান খানের অর্ডারেই তারা বিভিন্নভাবে বিভিন্ন নামে আপনার মনে করেন সেখানে অংশগ্রহণ করতেছে। আসল কথা হচ্ছে কি, গণতন্ত্র আর নির্বাচনকে আপনি আলাদাভাবে রাখবেন, এটা আসলে গণতন্ত্রের জন্য কখনোই সহায়ক। এটা কোনোদিনও আপনার গণতন্ত্রের জন্য ভালো কোনো শুভ লক্ষণ হতে পারে না। আমরা এটা যুগ যুগ ধরে আপনাদের একটি বিষয় দেখছিলাম যে আসলে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার ব্যাপারে কিন্তু লিফলেট বিতরণ করা হচ্ছে। অন্যদিকে ভোট কেন্দ্রে না দেওয়ার সিদ্ধান্তটা দেখেন, আমি বলি ভোট কেন্দ্রে ভোট না দেওয়াটা সবসময়
আপনার ক্ষমতাসীনকে পরোক্ষ সমর্থন আপনার বোঝায়। আপনি দেখেন জাতিসংঘের ভোট না দেওয়াটা কি, ভোট না দেওয়াটা কিন্তু যাকে কেন্দ্র করে আপনার ভোটাভুটি হয় তার পক্ষে দেন। আপনি দেখেন এখানেও আমি বলি বাংলাদেশও বলে যে কোনো জায়গায় ভোট না দেওয়াটা সবসময় ক্ষমতাসীনের পক্ষে পরোক্ষ সমর্থন। গণতন্ত্রে দুইটাই পথ, একটা হচ্ছে পক্ষে বা বিপক্ষে আপনার অবস্থান নেওয়া। আপনি নির্বাচন বয়কট করতে পারেন, কিন্তু ক্ষমতাসীন দলের বিরোধিতায় যারা আপনার নির্বাচন করে সেটা সতর্ক থেকে হোক। আপনার লোকজনদেরকে, আপনার ভোটারদেরকে বলা উচিত যে আপনি নৌকার বিপক্ষে যারা আপনার নির্বাচন করতেছে তাদেরকে ভোট দেওয়া জয়যুক্ত করুন। এইটাই হচ্ছে গণতন্ত্রের পথ। মানে নৌকাকে হারলি তো ধানের শীষ আপনার মনে করেন জয়ী। এখানে ফখরুল সাহেবরা কি আসলে আপনার গণতন্ত্র বলতে বা নির্বাচন বলতে বা ওনারা আসলে কি আপনার বুঝতেছে সেটা আমি মানে আমরা যদি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটি কথা বলতেছি, আমরা দেখছিলাম যে আসলে হাইকমান্ড থেকে একেবারে কেন্দ্রীয় পর্যায়ে থেকে সেই নির্দেশনা ছিল মন্ত্রী এমপির স্বজনরা যাতে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। আমরা দেখছিলাম যে একজন মন্ত্রীর কিন্তু শ্যালককে সেই জায়গা থেকে সরিয়ে আনা হয়েছে, কিন্তু অন্য আরো বেশ কয়েকজন এমপির মন্ত্রীর স্বজনরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে হাইকমান্ডের নির্দেশনা না মেনেও। আসলে এইটাকে কিভাবে দেখছেন আপনি? এটাকে আমি আসলে একটা মানে দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বা দলীয় সিদ্ধান্তকে না মানা বা বিরুদ্ধাচরণ করা হিসেবে আমি আপনার মনে করি জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিচ্ছেন এবং তার মুখপাত্র হিসেবে জনাব ওবায়দুল কাদের স্যার যেভাবে প্রথম দিকে বিষয়টাকে আপনার প্রচারণায় নিয়ে আসছেন, তাতে এইবার যদি ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই সংস্কৃতি আর মানে দলীয় শৃঙ্খলা বোধ থাকবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমি আসলে মানে মনে প্রাণে চাই যে এইটার বিরুদ্ধে দলগতভাবে যেভাবে বলা হয়েছে সেভাবে আপনার সেভাবে ব্যবস্থা নেওয়া হোক। তাহলে দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা শৃঙ্খলা বোধ ফিরবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে আশার সঞ্চার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রকৌশলী আজিজ মিসির সেলিম, কলামিস্ট রাজনৈতিক বিষয়। জানাবো আপনাদেরকে হাজির হয়েছে দৈনিক ইত্তেফাক যেদিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি ৭৬ বছরের রেকর্ড ভাঙল গরমের তেজ। বলছিলাম একটু আগেই আমরা উপজেলা নির্বাচন, ভোটার নয় প্রশাসনকেই গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। কারিগরি বোর্ডের সনদ জালিয়াতি, জাল সনদে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ব্যাংককে গভর্নমেন্ট হাউসে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ থাবিব সিনের সঙ্গে সাক্ষাৎ করেন। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় থাই বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী। এরপর নিচের দিকে আমরা দেখছি ভালুকা ময়মনসিংহ তীব্র গরম এবং সেই সঙ্গে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বেড়ে গেছে হাত পাখার চাহিদা। গতকাল মুখী ব্রিজঘাট এলাকায় হাত পাখা তৈরিতে ব্যস্ত কারিগররা। রান চারা করার বিশ্ব রেকর্ড ইডেনে নজিরের ছড়াছড়ি। সিজারিয়ানের পর কিডনি লিভার অকেজু, 5 প্রসূতির মৃত্যু। ঝিনাইদহ এসব ঘটনার তদন্ত কমিটি। সাথিয়া অগ্রণী ব্যাংকের 10 কোটি টাকা উধাও, 3 কর্মকর্তা কারাগারে। এরপর রয়েছে যুগান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা। জুনে IMF-এর শর্ত বাস্তবায়ন, ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ করতে হবে। সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, চুয়েট ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ। শেখ হাসিনার সিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক, চিকিৎসা খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী। ঘুরে দাঁড়ানোর উদ্যোগ জাতীয় পার্টির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা আজ। এরপর শৃঙ্খলা রক্ষায় হাতলাইনে বিএনপি উপজেলায় প্রার্থী হওয়া ৭৩ নেতাকে বহিষ্কার। বাকি ধাপে দলের কেউ ভোটে গেলে একই ব্যবস্থা, বার্তা তৃণমূলে। বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে 2 মে, গরম ভোগাবে আরও 5 দিন। দেশে টানা তাপপ্রবাহে ৭৬ বছর রেকর্ড ভঙ্গ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি। কালীগঞ্জ ও রায়পুরায় হিট স্ট্রোকে আরও 2 জনের মৃত্যু। অনলাইনে পাঠ চালুর দাবি শিক্ষক অভিভাবকদের। এরপর রয়েছে কালের কণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে কঠোর বিএনপি, ৭৩ প্রার্থী বহিষ্কার। উপজেলা পরিষদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা রক্ষায় এছাড়া বিকল্প হবার উপায় ছিল না। বহিষ্কৃতদের মধ্যে 28 জন উপজেলা চেয়ারম্যান, 24 জন ভাইস চেয়ারম্যান এবং 21 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। 73 জনের মধ্যে 55 জন উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে নেতা। বহিষ্কৃত সবাই শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে থাই প্রধানমন্ত্রী শেখ থাবিব সিনকে একটি পেইন্টিং উপহার দেন। বহিষ্কারের পথে হাঁটছেন আওয়ামী লীগ। তাপপ্রবাহে ৭৬ বছর রেকর্ড, আরও 2 জনের মৃত্যু। ঢাকা ব্যাংকক 5টি দ্বিপক্ষীয় নথি সই। সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে প্রধানমন্ত্রী।
এরপর রাজধানীর পূর্বাচল সংলগ্ন গাজীপুরের কালীগঞ্জে নাগরি ইউনিয়নে মঠবাড়িতে ডিভাইন মার্সি হাসপাতাল লিমিটেড 50,000 মানুষের উদ্যোগে হাসপাতাল নাম ডিভাইন মার্সি হাসপাতাল লিমিটেড অবস্থান রাজধানীর পূর্বাচল সংলগ্ন গাজীপুরের কালীগঞ্জের নগরী ইউনিয়নের মঠবাড়িতে। অন্যরা পারলে আমরা কেন পারবো না? গরমে নষ্ট হচ্ছে পচনশীল পণ্য। খাতুনগঞ্জে আদা, রসুন, পেঁয়াজের দাম কমেছে। পর্যটনের মেয়াদ উত্তীর্ণ 5 প্রকল্প ধুঁকছে। পাহাড়ের কান্না কেউ শোনে না। রয়েছে জনকণ্ঠ। তাপপ্রবাহের রেকর্ড 76 বছরের মধ্যে দেশ জুড়ে টানা 26 দিনের দাবদাহ। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। 2 মে থেকে হতে পারে বৃষ্টি। তীব্র গরমে আইসিডিডিআরবি হাসপাতালে বাড়ছে জ্বর ও ডায়রিয়া আক্রান্ত শিশু রোগী। দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে। থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নতুন 11 জেলা যুক্ত হচ্ছে রেল নেটওয়ার্কে। 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারেননি 20 পরীক্ষার্থী। শেয়ার বাজারের সংকট গভীর হচ্ছে আস্থার অভাবে। সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ফিলিস্তিনিপন্থীদের বিক্ষোভ। ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র। গণগ্রেফতার উপেক্ষা করে রাস্তায় হাজার হাজার শিক্ষার্থী। গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে 14 বছর লাগতে পারে জাতিসংঘ। উপজেলায় প্রভাবমুক্ত ভোট করতে চাই ইসি, সবার সহযোগিতা কামনা। হল ছাড়তে হবে না। 9 মে পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ। এরপর রয়েছে সময় আলো। তলানিতে বিএনপির দলীয় শৃঙ্খলা। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় 75 জনকে বহিষ্কার। আন্দোলনের ফল না আসায় হতাশ মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। কূটনৈতিক তৎপরতার জোর নেই, তাড়াহুড়ো করে কোনো কিছু সম্ভব নয়। 76 বছর রেকর্ড ভাঙল তাপপ্রবাহ। দেশ জুড়ে বৃষ্টির জন্য হাপিত্যেশ। থাইল্যান্ডের সঙ্গে 5 সমঝোতা ও চুক্তি। লালগালিচা উষ্ণ অভ্যর্থনা। গার্ড অফ অনার প্রধান। চিকিৎসা খাতে তাই বিনিয়োগে আহ্বান শেখ হাসিনা। কাজে লাগছে না কোনো দাওয়াই। শেয়ার বাজার। নারায়ণগঞ্জে 7 খুন মামলা 10 বছরও কার্যকর হয়নি ফাঁসির রায়। 5 বছর ঝুলে আছে শুনানি। আসামিরা প্রভাবশালী হয় বিলম্ব হচ্ছে রায় কার্যকর। অভিযোগ স্বজনদের। পশ্চিমা মিডিয়ার দ্বিচারিতা। গাজায় গণকবর কেন আড়ালে? ব্রিটিশ মিডিয়ায় গাজায় ইসরায়েলি সংস্থার প্রতিবেদনে আগ্রহী নয়, তারা ফিলিস্তিনিদের প্রতি বিদ্বেষ ছড়াতে আগ্রহী। রাজশাহী সিল্ক সিটি এক্সপ্রেসের ট্রেনে আগুন, আহত 10। এরপর রয়েছে প্রথম আলো। প্রথম আলোর সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল মিলিয়ে শতাধিক কক্ষ গণরুম হিসেবে ব্যবহার করা হয়। এসব কক্ষে একসঙ্গে 15 থেকে 20 জন শিক্ষার্থী থাকেন। তবে বিজয় 71 হলে এই গণরুমটি থাকছেন 1.5 শতাধিক শিক্ষার্থী। গত 19 মার্চ দুপুরে তোলা ছবি। ছাত্র তো শেষ, তবুও হলে থাকছেন নেতারা। সিটি কর্পোরেশনের গাড়ির চাকায় পিষ্ট মাহিন, মূর্ছা যাচ্ছেন মা। দ্বিতীয় দফায় আশাবাদী হতে পারছেন না বিজেপি। ভারতের লোকসভা নির্বাচন, দ্বিতীয় দফা 88 আসনে ভোট। মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ আশানুরূপ ভোট পড়েনি। সর্বোচ্চ 76% মণিপুর ও ত্রিপুরায়। ভোট দিতে পারলেন না আসামের বিপুল সংখ্যক বাঙালি মুসলমান। এরপর নিচের দিকে চুয়াডাঙ্গার রেকর্ড তাপমাত্রা। প্রচন্ড গরমে কোলের সন্তানকে পাখার বাতায় দিচ্ছেন মা। টানা 4 বার প্রথম আলো পেল বৈশ্বিক পুরস্কার। উপজেলা নির্বাচনের প্রার্থী হয় 73 জনকে বহিষ্কার বিএনপির। ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, মারমুখী পুলিশ। একেবারে শেষ যেই পত্রিকাটি আমার হাতে রয়েছে দর্শক, ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করে সেটি আপনাদেরকে জানাচ্ছি। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ফার্স্ট ইউনিট টু স্টার্ট প্রোডাকশন ইন ডিসেম্বর। প্রজেক্ট ডেডলাইন extended by 2 years, but authorities hope to complete grid line work before scheduled commissioning. এর পাশে আমরা দেখছি হাস্যোজ্জ্বল দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর যে হাস্যোজ্জ্বল ছবি, সেই ছবিটি দেওয়া আছে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা is being received by her Thai counterpart Seta Thavisin at the letter office in Bangkok yesterday. Hasina, now on 6th official visit to Thailand, had a bilateral meeting with Seta. More than 60 PC voters announced in second phase Dhaka to boost trade tie with Bangkok, said Hasina after talk with Thai PM. 7 grader killed by GSCC garbage truck. Driver held at least 18 lost life in the same way in last 8 years. Islam as a state religion, the provision not contradictory to constitution, observer High Court in full text of verdict. With the sun beating down outside, some people are spending the afternoon at the National Mosque, Baitul Maqam, to get some relief from the searing heat. A number of them are taking a nap after offering Juma prayer started. দর্শক,
গরমের যে তীব্রতা, সেই গরমের তীব্রতায় আমরা দেখছিলাম যে আসলে নামাজের শেষে মুসল্লিদের যে অবস্থান মসজিদের মধ্যে, সেই চিত্রিত এর মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানলাম। দর্শক, আজকে যেই বিষয়গুলো সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রীর যে থাইল্যান্ডের সফর, সেই সফরে যে 5টি চুক্তি সই হয়েছে, সেই চুক্তির বিষয়গুলো সবগুলো পত্রিকাতে স্থান পেয়েছে এবং যেখানে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে চিকিৎসা খাত রয়েছে সেখানে বিনিয়োগ করবার জন্য থাইল্যান্ডের সব শ্রেণীর মানুষ, বিশেষ করে ব্যবসায়ীদেরকে আহ্বান জানিয়েছেন এবং আরও বেশ কয়েকটি চুক্তি কিন্তু তাদের সাথে সই হয়েছে। আমরা দেখছিলাম যে বেশ কয়েকদিন ধরে বা এশিয়া মহাদেশের মধ্যেও থাকাকালীনও এশিয়ার মহাদেশে যে বেশ কয়েকটি দেশ রয়েছে তাদের বাংলাদেশের সাথে কিন্তু খুব বেশি ভালো সম্পর্ক যাচ্ছিল না। আমরা দেখছিলাম ইতিমধ্যেই কিন্তু এবারে বেশ কয়েকটি দেশের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক হচ্ছে এবং সফরগুলো আমরা দেখছি যে সেই সফরগুলোর মধ্যে আমরা দেখলাম কিছুদিন আগে কাতারের আমির বাংলাদেশে সফর করলেন। এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী এশিয়ার মধ্যে একটি উন্নয়নশীল দেশ, সেটি থাইল্যান্ডে সফর করেছেন এবং এই দুই দেশের যে সফর, সেই সফরগুলোতে বেশ কয়েকটি প্রকল্প, বেশ কয়েকটি চুক্তি কিন্তু সই হয়েছে। আমরা দেখলাম যে কাতার আমিরের সাথে 5টি সমঝোতা এবং 5টি চুক্তি সই হয়েছে এবং গতকালকে 5টি চুক্তি সই কিন্তু হয়েছে। অর্থাৎ এই যে বাংলাদেশের যে চলমান উন্নয়ন রয়েছে, সেই চলমান উন্নয়নে কিন্তু তারা অবদান রেখেছেন। আরেকটি বিষয় দর্শক, আমরা সেটি নিয়ে আলোচনা করেছিলাম বিস্তার এবং আমাদের একজন অতিথি ভার্চুয়ালি জুড়ে তিনিও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সেটি হচ্ছে যে এই যে রাজনীতির যে অনাস্থা তৈরি হয়েছে এবং তৃণমূল পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের যে নির্দেশনা, সেটি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মানতে পারছে না, সেটি আসলে সবার জন্য কিন্তু একটি উদ্বেগের বিষয় দাঁড়িয়েছে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠান। আমি দেখা হবে একই জায়গায়, একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।